হ্যালো স্টুডেন্টস, আমি সঙ্গমিত্র, তোমাদের মেন্টর। আজকে চলে এসেছি তোমাদের কালকে যেই টপিকটা পড়ছিলাম থেরাপিউটিক ডায়েট, সেই টপিকটারই কন্টিনিউয়েশন ক্লাস নিয়ে। কালকে আমরা পড়েছিলাম থেরাপিউটিক ডায়েট কি, তার কি কি ধরনের ফিচার্স, কেন লাগে, এবং তার সাথে সাথে হসপিটাল ডায়েটস কত ধরনের হয়, কেমন তার কনসিস্টেন্সি অ্যান্ড অল দ্য ডিটেলস। আজকে আমরা পড়ব কি না এই হসপিটাল ডায়েটস ছাড়াও কিছু ধরনের স্পেশাল ফিডিংস দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে পেশেন্টদের। সেই স্পেশাল ফিডিংগুলো কি, সেইগুলোর ব্যাপারে আজকে আমরা পড়ব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। কি না স্পেশাল ফিডিং মেথডস। ঠিক আছে, প্রথমেই দেখো আমরা কি বলবো না, স্পেশাল ফিডিং মেথডস জানা দরকার আমাদের। প্রথমেই বলে রাখি, এই যে স্পেশাল ফিডিং মেথডস, এইটা সাধারণত ব্রডলি দু ধরনের হয়। ঠিক আছে, একটা হলো এন্টারাল নিউট্রিশন আর একটা হলো প্যারেন্টাল নিউট্রিশন। এই দু ধরনের নিউট্রিশনের ব্যাপারেই কিন্তু আজকে আমরা জানবো। ঠিক আছে, তো প্রথমে দেখছি কি না এন্টারাল নিউট্রিশন। হোয়াট ইজ এন্টারাল নিউট্রিশন? প্রোভাইডেড ওরালি via tube feeding through the gastrointestinal tract. ঠিক আছে, এই এন্টারাল ফিডিংটা কি না ওরালি ফিড করা হয় অথবা টিউব দিয়ে, যখন গ্যাসোইন্টেস্টিনাল ট্র্যাক্ট দিয়ে ফিড করানো হয় তখন সেই ফিডিং প্রসেসটাকে বলা হয় না এন্টারাল নিউট্রিশন। ঠিক আছে, ইউজড ওয়েন দ্য গাট ইজ ফাংশনিং। এই এন্টারাল নিউট্রিশন বা ফিডিং প্রসেসটা, এন্টারাল নিউট্রিশনের ফিডিং প্রসেসটা যেটা হয় ওরালি বা টিউব ফিডিং দিয়ে করা হয়, সেটা কিন্তু সবসময় করা হয় কখন না ওয়েন দ্য গাট ইজ ফাংশনিং। গাটটা যদি পেশেন্টের প্রপার ফাংশনিং অবস্থায় থাকে তখনই কিন্তু এন্টারাল নিউট্রিশন বা এন্টারাল ফিডিং একটা পেশেন্টকে দেওয়া যায়। বাট দ্য পেশেন্ট ইজ আনএবল অর আনউইলিং টু ইট ওরালি। তাহলে কি তার গাট প্রবলেম করছে না কোনো, তার গাট ঠিকঠাক আছে, গাট ঠিকঠাক ফাংশন করছে, কিন্তু পেশেন্ট ইজ আনএবল, হয়তো পেশেন্ট কোনো পার্টিকুলার রিজনের জন্য ওরালি খেতে আনএবল বা অনিচ্ছুক, হয়তো সে খেতে পারবে না বা খেতে চাইছে না। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই টিউব ফিডিং বা এন্টারাল ফিডিংটা লাগে। মেনটেন্স গাট স্ট্রাকচার, মিউকাস ইমিউনিটি অ্যান্ড প্রিভেন্টস ইনফেকশন। কি বলছে না এন্টারাল ফিডিং কিন্তু সবসময়ই কি করে না গাট স্ট্রাকচার যেটা, সেটা কিন্তু হ্যাম্পার হতে দেয় না, গাটটাকে ওয়ার্কিং কন্ডিশনে রাখে। তার সাথে সাথে যেই মিউকোসাল ইমিউনিটিটা আছে গাটের মিউকাস লাইনিংয়ে দিয়ে যেই ইমিউনিটি প্রোভাইড হয়, সেটাকেও ঠিকঠাকভাবে বজায় রাখে, তার সাথে ইনফেকশনও প্রিভেন্ট করে। তারপরে কি বলছে দেখো, এখানে একটা খুব সুন্দর একটা কথা আছে যে সবসময় বলা যায় ইফ দ্য গাট ইজ ওয়ার্কিং ইউজ ইট। কি বলছে না একটা পেশেন্ট সে যেই রকম কন্ডিশনেই থাকুক, যত সিভিয়ার কন্ডিশনেই থাকুক, যতক্ষণ তার গাট ওয়ার্কিং কন্ডিশনে আছে ততক্ষণ কিন্তু আমাদের সেটা ইউজ করাটাই সব থেকে বেটার। ঠিক আছে, এরপর কি পড়বো আমরা, এই এন্টারাল নিউট্রিশন। এই এন্টারাল নিউট্রিশনের কিছু বেনিফিটস তো থাকবে নিশ্চয়ই, সেই বেনিফিটসগুলো কি কি সেটা আমরা দেখব। ঠিক আছে, কি বলছে না প্রিভেন্টস গাট অ্যাট্রফি। ঠিক আছে, এই এন্টারাল ফিডিং দিলে কি হয়, গাট অ্যাট্রফি যেটা বা গাটের যেই নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা, সেটা কিন্তু হতে দেয় না। কোনো জিনিস আমরা যদি ইউজ না করি সেটা
ডিটোরিয়েট করে তার কন্ডিশন, ফিজিওলজিক্যাল কন্ডিশন, বা ডিগ্রেডেশন হয় তার। তো সেই ক্ষেত্রে যেহেতু এন্টারাল ফিডিংয়ে গাটটা ইউজ হয়, সেই জন্যে তার অ্যাট্রফিটা প্রিভেন্ট করা যায়, মানে গাট হেলদি কন্ডিশনে রাখা যায়। ইনক্রিজেস এপিথেলিয়াল প্রলিফারেশন, ইন্টিগ্রিটি অ্যান্ড ইমিউন রেসপন্স। কি বলছে না এপিথেলিয়াল এপিথেলিয়াল প্রলিফারেশনটা ইনক্রিজ করে, মানে গাটের মধ্যে যেই ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়াস অ্যান্ড অল যেগুলো আছে সেইগুলোর ইনক্রিজ ইন নাম্বার করে। গাট সেলসের ইনক্রিজ হয় নাম্বারে ঠিকঠাকভাবে, মানে গাট হেলদিভাবে রিজুভিনেট অবস্থায় থাকে, গাটের কোনো ডিগ্রেডেশন হয় না। তার সাথে কি বলছে, গাটের ইন্টিগ্রিটি মেনটেন হয়, মানে গাটের লাইনিংয়ে কোনো ব্রেকডাউন হয় না, লাইনিং হেলদি থাকে, ঠিক আছে, মিউকাস লাইনিং বলো, এপিথেলিয়াল লাইনিং বলো, পুরোটাই হেলদি কন্ডিশনে থাকে। এর ইন্টিগ্রিটিটা বা স্ট্রাকচারটা পুরো মেনটেন থাকে। তার সাথে কি বলছে না ইমিউন রেসপন্সও ইনক্রিজ করে। কোনো রকম ইমিউন ডিজিজ প্রিভেন্ট করার জন্যে গাটের ওয়ার্কিংটা খুব দরকার হয়, সেই জন্যে গাট ওয়ার্ক করলে ইমিউন রেসপন্সও ঠিকঠাক থাকে। রিডিউসেস ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন অ্যান্ড ইনফেকশন রিস্ক। এবং কি না একটা খাবার যখন গাটের থ্রু দিয়ে যায়, অন্য কোনো প্রসেস না দিয়ে, খাবার বডিতে না দিয়ে যদি গাটের থ্রু দিয়েই খাবার দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি না ব্যাকটেরিয়া বা ইনফেকশন বডিতে ছড়িয়ে যাওয়ার চান্সেস কিন্তু কম থাকে, বিকজ আমাদের গাটের কিন্তু নিজেদের একটা প্রোটেক্টিভ লাইনিং এবং প্রোটেক্টিভ মেকানিজম আছে, যেটা কিন্তু ইউজ হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, এরপর কি বলছে না ইন্ডিকেশন কি কি, বা কখন এন্টারাল নিউট্রিশন দেওয়া হচ্ছে। ঠিক আছে, সবার তো নিশ্চয়ই এন্টারাল নিউট্রিশন বা টিউব ফিডিং লাগে না, তো কখন লাগে সেটাই কিন্তু আমরা এরপর দেখব। কি বলছে, সোয়ালোয়িং ইস্যু ডিউ টু প্যারালাইসিস অফ মাসেল, ঠিক আছে, যেটা হতে পারে ডিপথেরিয়া থেকে হতে পারে, বা পোলিও মাইলাইটিস থেকেও হতে পারে। তার সাথে সাথে কি না ল্যারিঞ্জিয়াল ক্যান্সার যদি কারোর থাকে, তাহলে কাদের টিউব ফিডিং দিতে হয়। ফার্স্ট কন্ডিশন হলো যাদের সোয়ালো করতে, খাবার ইনটেক করার প্রবলেম আছে, আইদার তাদের মাসেলের কোনো গলার মাসেলের বা ইসোফেগাল বা মাউথের যেই চারিদিকের মাসেলসগুলো আছে, যেটা খাবার খেতে, চিউ করতে এবং খাবারটাকে সোয়ালো করতে হেল্প করে, সেই মাসেলের যদি প্যারালাইসিস হয়ে যায়, যেগুলো ডিপথেরিয়া ডিজিজ বা পোলিও মাইলাইটিস বলে যেই ডিজিজ আছে সেইগুলোর কন্ডিশনের হতে পারে। কিংবা কারোর যদি ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হয়, মানে গলাতে যদি ল্যারিংসে কারোর ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে সেই পেশেন্টরা কিন্তু খাবার সোয়ালো করে খেতে পারে না, তখন তাদের টিউব ফিডিং দরকার হয়। তারপর কি বলছে, অ্যানোরেক্সিয়া, যেই সব পেশেন্টদের সিভিয়ার অ্যানোরেক্সিয়া আছে, মানে তারা একদমই খাবার ইনটেক করতে উইলিং নয়, তারা ইচ্ছায় নিজে মুখে খাবার নিয়ে খেতে চায় না, তখন তাদের বডিতে যাতে নিউট্রিয়েন্ট ঢোকে, তখন তাদের টিউব ফিডিং ফোর্স করে খাওয়াতে হয়, যাতে তাদের বডি নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে না চলে যায়। ঠিক আছে, তারপর কি বলছে, আন্ডার নারিশড, যারা আন্ডার নারিশড, অতিরিক্ত মুখে নর্মাল খাবার খেয়ে হয়তো তার পুষ্টি ঠিকঠাক পাচ্ছে না, প্লাস সে খুব আনউইলিং, বা তার এতটাই হেলথ কন্ডিশন উইকেন্ড নারিশমেন্টের অভাবের জন্য সে হয়তো ঠিকঠাকভাবে ওরালি খেতে পারে না, সেই ক্ষেত্রেও কিন্তু তখন তাদের টিউব ফিডিং দরকার হয়। তারপর কি বলছে, সেমি কনসিয়াস অর আনকনসিয়াস স্টেট, কোনো পেশেন্ট যদি ঠিকঠাকভাবে কনসিয়াস না থাকে, সে হয়তো অচেতন বা অবচেতন, ঠিক আছে, চেতনা তার ঠিকঠাক নেই, হয় সে সেমি কনসিয়াস
কিংবা সে একদমই আনকনসিয়াস অবস্থায় আছে, সেই ক্ষেত্রে তাকে তখন টিউব ফিডিং দেওয়া হয়। ঠিক আছে, তারপরে কি বলছে না, শর্ট বাউল সিনড্রোম বা ম্যালঅ্যাবজর্পশন যাদের আছে, যেই সব পেশেন্টদের শর্ট বাউল সিনড্রোম আছে বা ম্যালঅ্যাবজর্পশনের প্রবলেম আছে, তাদেরও অনেক সময় টিউব ফিডিং দেওয়া হয়। আবার কি বলছে, ডাইজেস্টিভ ডিসঅর্ডার্স যাদের আছে, তারপরে নিউরোলজিক্যাল আর রিনাল ইস্যু যাদের আছে, তাদেরও অনেক সময় দেওয়া হয়। লো বার্থ ওয়েট বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যান্টদের ক্ষেত্রে, লো বার্থ ওয়েট বেবিদেরও কিন্তু টিউব ফিডিং দেওয়া হয়, যাতে তার বডি ইনটেক করতে পারে নিউট্রিয়েন্ট। আর সিভিয়ার ডায়রিয়া পেশেন্টদেরও কিন্তু অনেক সময় এই এন্টেরাল ফিডিং দেওয়া হয়। সব ক্ষেত্রেই মনে রাখতে হবে, এই সব ধরনের পেশেন্টদের কিন্তু গাট ওয়ার্কিং কন্ডিশনে থাকে, এবং সেই জন্যে গাটকে ইউজ করার জন্যই কিন্তু এন্টেরাল ফিডিং প্রসেসটা ইউজ করা হয়। এরপর বলছে টাইপস অফ এন্টেরাল ফিডিং, কী কী টাইপসের এন্টেরাল ফিডিং হয়। ঠিক আছে, এবারে কি সেটা কি হচ্ছে না, প্রথমটা হলো ওরাল সাপ্লিমেন্টস বা সিপ ফিড বলে একে। ঠিক আছে, ফর পেশেন্ট হু ক্যান বাট হ্যাভ লো অ্যাপাটাইট। ঠিক আছে, যেই সব পেশেন্টরা ওরালি লিকুইড ইনটেক করতে পারবে কিন্তু তাদের অ্যাপাটাইট খুব কম, তাদেরকে ওরালি লিকুইড সিপসে, ঠিক আছে, অল্প অল্প সিপিংয়ে বা ঘিটে অল্প অল্প যারা ইনটেক করতে পারবে, সেই পেশেন্টদের এই সিপ ফিড বা ওরাল সাপ্লিমেন্ট দেওয়া হতে পারে। সে হয়তো সোয়ালো করতে, মানে শক্ত খাবার সোয়ালো করতে পারছে না, কিন্তু সে অল্প অল্প করে সিপ করতে পারবে। তারপর কি বলছে, ফিডস ইউজুয়ালি প্রোভাইড 200 কিলোক্যালোরি 2 গ্রাম নাইট্রোজেন ইন এভরি 200 ml কার্টুন। এই সিপ ফিডগুলো সাধারণত 200 ml কার্টুনে পাওয়া যায়, এবং প্রত্যেকটা 200 ml কার্টুন প্যাক কি প্রোভাইড করে না, 200 কিলো ক্যালোরি প্রোভাইড করে, তার সাথে 2 গ্রাম নাইট্রোজেন প্রোভাইড করে। ঠিক আছে, মানে প্রোটিন না প্রোভাইড করে, নাইট্রোজেন বা সিম্পলার ফর্ম অফ প্রোটিন দেওয়া হয় পেশেন্টকে। ঠিক আছে, এরপর কি বলছে, সেকেন্ড টাইপ কি না, টিউব ফিডিং, মানে যারা সিপ করারও যেই সব পেশেন্টদের অবস্থা নেই, সেই ক্ষেত্রে তাদের টিউব দিয়ে খাবার পাঠানো হয়। এই টিউব ফিডিং হয় অনেক ধরনের, বলছে যেরকম ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, ন্যাসোডিওডিনাল টিউব ফিডিং, ন্যাসোজেজুনাল টিউব ফিডিং, গ্যাস্ট্রেক্টমি অ্যান্ড জেজুনোস্টমি। ঠিক আছে, এই এত ধরনের টিউব ফিডিং হয়। ঠিক আছে, এবারে এই যে আমরা এতগুলো ধরনের টিউব ফিডিং এর নাম দেখলাম, সেটা কি একটু আমরা দেখে নিই। তার জন্যে তোমরা দেখো এই ছবিটা আমরা যদি রাইট সাইডটায় দেখি, ব্লু মার্ক করা যেইগুলো, সেইগুলো হলো এন্ট্রাল ফিডিং এবং তার রুট। তো সেটা কি আছে একটু দেখে নিই। দেখো, enteral feeding liquid supplemental nutrition is either taken by mouth or given via feeding tube। এটা তো আমরা আগেই পড়লাম যে enteral nutrition-এ আইদার মাউথে তুমি সিপ করে অল্প অল্প করে লিকুইড নেবে, আর না হলে টিউব ফিড দিয়ে তোমাকে ফিড করানো হবে। সেই টিউব ফিডিং এর মধ্যে কি বলছে, ন্যাসেল, প্রথম রুটটা কি দেখো, নাক দিয়ে, ন্যাসেল অর ওরাল ফিডিং টিউব টার্মিনেটস অ্যাট অর আইদার। ঠিক আছে, কোথায় টার্মিনেটস অ্যাট, কোথায় গিয়ে নাকে দিয়ে যেই টিউবটা আমরা পাঠাচ্ছি, ঠিক আছে, ন্যাসেল টিউব যেটা, সেইটা যেটা পাঠাচ্ছি সেটা কোথায় গিয়ে টার্মিনেট করছে বা কোথায় গিয়ে শেষ হচ্ছে টিউবটা, সেই অনুযায়ী 3 টাইপসের এর ধরন হয়। ঠিক আছে, একটা হলো ন্যাসোগ্যাস্ট্রিক, ঠিক আছে, মানে হলো স্টামাকে গিয়ে নাক দিয়ে টিউবটা ঢুকানো হচ্ছে এবং সেটা স্টামাকে গিয়ে এখানে এন্ড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই
টিউব ফিডিংটাকে বলা হয় ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, মানে গ্যাস্ট্রিক এ গিয়ে শেষ হচ্ছে। সেকেন্ডটা হচ্ছে ন্যাসোডিওডেনাল টিউব ফিডিং, ঠিক আছে, ন্যাসোডিওডেনাল টিউব ফিডিং। এটা কি হচ্ছে না, কোথায় গিয়ে টার্মিনেট করছে বা শেষ হচ্ছে টিউবটা, সেটা হলো ডিওডেনামে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। এই যে ডিওডেনাম, এই ডিওডেনামে গিয়ে টিউবটা নাক দিয়ে শুরু হচ্ছে এবং এন্ড হচ্ছে স্টামাকে নয়, স্টামাক থেকে পেরিয়ে স্মল ইন্টেস্টাইনের ডিওডেনামে গিয়ে এই টিউবটার এন্ড হচ্ছে। সেই ক্ষেত্রে তখন সেই টিউবটাকে বলা হচ্ছে ন্যাসোডিওডিনাল টিউব। এবং থার্ড টিউবটা হচ্ছে না ন্যাসোজেজুনাল টিউব। এই ক্ষেত্রে নাক দিয়ে টিউবটা যাচ্ছে কিন্তু শেষ হচ্ছে কোথায় না, জেজুনামে, ঠিক আছে। নাক দিয়ে টিউবটা যাচ্ছে, স্টামাক পেরিয়ে ডিওডেনাম পেরিয়ে স্মল ইন্টেস্টাইনের জেজুনাম পোর্শনে গিয়ে টিউবটা শেষ হচ্ছে। তাহলে আমরা নেসাল টিউব 3 ধরনের জানলাম। একটা হলো, এবং সেই 3 ধরনটা কিভাবে ডিটেক্ট হয় না, টিউবটা নাক দিয়ে স্টার্ট হচ্ছে ঠিকই, কিন্তু টিউবটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেই অনুযায়ী 3 ধরনের হয়। যদি স্টামাকে গিয়ে শেষ হয় সেটা হচ্ছে ন্যাসোগ্যাস্ট্রিক, যদি স্টামাক পেরিয়ে ডিওডেনামে গিয়ে শেষ হচ্ছে টিউবটা তাহলে সেটা ন্যাসোডিওডেনাল, আর যদি ডিওডেনামটাও পেরিয়ে জেজুনাম পোর্শনে গিয়ে শেষ হচ্ছে টিউবটা সেটা হলো ন্যাসোজেজুনাল, ঠিক আছে। এই 3টে টাইপই কি হলো ন্যাসাল টিউব, মানে নাক দিয়ে টিউবটাকে দেওয়া হয়। এরপর ফোর্থ টাইপটা কি হচ্ছে এন্টারাল ফিডিং এ, ফিডিং টিউব দ্যাট লিডস থ্রু অ্যান আর্টিফিশিয়াল এক্সটার্নাল ওপেনিং ইনটু দ্য স্টামাক গ্যাস্ট্রেক্টমি, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কি হচ্ছে, তখন পাইপটা কিন্তু নাক দিয়ে ঢোকানো হচ্ছে না, এই ক্ষেত্রে পেটের গ্যাস্ট্রিক পোর্শনে বা স্টামাকে একটা আউটার ওপেনিং থেকে একটা টিউব ইনসার্ট করা হচ্ছে এবং সেই টিউবটা দিয়ে ডাইরেক্টলি স্টামাকের মধ্যে খাবারটা পাস করানো হচ্ছে। এটা সাধারণত হয় যাদের ইসোফিগাসে কোনো প্রবলেম থাকে কিন্তু তার লোয়ার পোর্শন অফ গাটটা তার হেলদি আছে, সেই ক্ষেত্রে এই গ্যাস্ট্রেক্টমিটা করা হয় এবং টিউবটা ডাইরেক্টলি স্টামাকের মধ্যে ফিট করা হয়, ঠিক আছে। আর ফিফথ টাইপ অফ এন্টারাল টিউব বা এন্টারাল নিউট্রিশনাল টিউব হলো জেজুনোস্টমি দিয়েই হয়। সেটা হলো ফিডিং টিউব দ্যাট লিডস থ্রু আ আর্টিফিশিয়াল এক্সটেনশন ওপেনিং ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন। কি বলছে না, যদি কারোর কোনো পেশেন্টের হয়তো ইসোফেগাস এবং স্টামাক এই দুটোই হয়তো আনহেলদি অবস্থায় আছে, কিন্তু তার স্মল ইন্টেস্টাইন যদি গাট এবং লার্জ ইন্টেস্টাইন পোর্শন অফ গাট যদি ঠিকঠাক অ্যাক্টিভ ফর্মে থাকে, সেই ক্ষেত্রে কী করা হয় না, আর্টিফিশিয়াল টিউবটা ডাইরেক্ট জেজুনাম পোর্শন যেটা, সে দেখো এখানে যেরকম জেজুনাম পোর্শনে গিয়ে কিন্তু তাকে ইনসার্ট করা হচ্ছে এবং এই টিউবটা যেটা জেজুনামে ইনসার্ট করা হচ্ছে সেই টিউবটা দিয়ে খাবার খাওয়ানো হয়, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম না, এন্টারাল নিউট্রিশনের 5টা রুট আছে, ঠিক আছে, মেনলি 3টে রুট কিন্তু 5 টাইপস। 3টে রুটের একটা রুট হলো নাক দিয়ে আর 2টো রুট হলো আর্টিফিশিয়ালি অন্য জায়গায় চ্যানেল করে, ঠিক আছে। প্রথমটার ক্ষেত্রে নাক দিয়ে যদি স্টামাক অবধি যায় টিউব সেটা ন্যাসোগ্যাস্ট্রিক, যদি নাক দিয়ে ডিওডেনাম অবধি যায় টিউব সেটা ন্যাসোডিওডেনাল, আর যদি নাক দিয়ে জেজুনাম অবধি যায় তাহলে ন্যাসোজেজুনাল। সিমিলারলি আর সেকেন্ড হলো যদি কারোর
নাক দিয়ে টিউব না গিয়ে ডাইরেক্ট স্টামাকে যদি টিউব ইনসার্ট করা হয় তাহলে তাকে গ্যাস্ট্রোস্টমি টিউব বলা হয়। আর যদি কারো স্টামাকেও না দিয়ে যদি স্মল ইন্টেস্টাইনে ডাইরেক্ট করা হয় তাকে তখন বলা হয় জেজুনোস্টমি। তাহলে এই টাইপসগুলো আমরা জেনে নিলাম, যেটা হলো এখানে নাম আছে ন্যাসোগ্যাস্ট্রিক, ন্যাসোডিউডেনাল, ন্যাসোজেজুনাল, গ্যাস্ট্রোস্টমি আর জেজুনোস্টমি। এই 5টা ওয়ে দিয়ে আমরা টিউব ফিডিং করতে পারি। এরপর কি বলছে, রিকোয়ারমেন্টস কি কি টিউব ফিডিং এর, ঠিক আছে। নিউট্রিশনালি অ্যাডিকুয়েট হতে হবে, ওয়েল টলারেটেড, ইজিলি ডাইজেস্টেড অ্যান্ড ইনএক্সপেন্সিভ হয়, ঠিক আছে। কি বলছে না, নিউট্রিশনালি অ্যাডিকুয়েট হতে হবে, পেশেন্টের যেটা রিকোয়ারমেন্ট সেটা মিট করতে হবে, তার সাথে সাথে ওয়েল টলারেটেড হতে হবে, ঠিকঠাক করে পেশেন্ট যাতে টলারেট করতে পারে, তারপরে ইজিলি ডাইজেস্টেড হতে হবে এবং খরচার সাপেক্ষ হলে চলবে না। এরপর কি বলছে, প্রোটিন কতটা প্রোভাইড করছে, 1 গ্রাম পার কেজি পার ডে, ঠিক আছে। আর স্ট্রেসের সময় সেটা 2 গ্রাম পার কেজি পার ডে হয়ে যায়। 1 গ্রাম পার কেজি পার ডে টা অ্যামাউন্টে প্রোটিন প্রোভাইড করা হয়, কিন্তু কোনো পেশেন্টের যদি স্ট্রেস রিলেটেড কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে অনেক সময় 2 গ্রাম পার কেজি পার ডেও করা হয়, যেরকম বার্ন পেশেন্টস অ্যান্ড এক্সেট্রা, যাদের প্রোটিন রিকোয়ারমেন্ট বেশি থাকে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু বেশি প্রোটিন দেওয়া হয়। এনার্জি কি কতটা না, 20 to 30 কিলোক্যালোরি পার কেজি পার ডে, which can be increased up to 35 কিলোক্যালোরি পার কেজি পার ডে। তাহলে এনার্জি কি না, 20 থেকে 30 কিলোক্যালোরি পার কেজি পার ডে, সেটাকে 35 কিলোক্যালোরি পার কেজি পার ডেও করা যেতে পারে। এবং এই এনার্জিটার 50% ক্যালোরি ফ্রম ফ্যাট, সবসময় মাথা দরকার যে 50% কিলোক্যালোরি কিন্তু ফ্যাট দিয়ে দেওয়া যায়। এর সাথে সাথে আর কি কি দেয় না, ইলেকট্রোলাইটস দেয়, যাতে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট আর রিপ্লেনিশমেন্ট দুটোই করতে পারে, মানে যতটা ইলেকট্রোলাইট প্রয়োজন তার সাথে সাথে যতটা ইলেকট্রোলাইট রিপ্লেনিশ লস হয়েছে সেটা যাতে পূরণ করতে পারে সেটার জন্যে ইলেকট্রোলাইটস দেওয়া হয়। এরপর আমরা কি কি ধরনের ফুড আছে যেগুলো টিউব ফিডে ইউজ করা হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। হোয়াট আর দ্য ফুড টাইপস ইউজড ইন টিউব ফিডিং, ঠিক আছে। এই যে 5 ধরনের টিউব ফিডিং, তার জন্য কি কি ফুড ইউজ করা হয়। প্রথমটা হচ্ছে ব্লেন্ডারাইজড ফুড, মাস্ট বি কুকড, ব্লেন্ডেড, স্ট্রেনড টু পাস থ্রু নাসোগ্যাস্ট্রিক টিউবস, ঠিক আছে। প্রথমে ফুডটাকে কুক করা হয়, সেটাকে ব্লেন্ড করা হয়, নিয়ে তারপর সেটাকে স্ট্রেন বা ছেঁকে নেওয়া হয় যাতে টিউব দিয়ে ইজিলি পাস করতে পারে। স্টার্চ হতে পারে, মিল্ক বা মিল্ক পাউডার হতে পারে, এগ, সয়া ফ্লাওয়ার, কার্ড, ভেজিটেবল অয়েল, এই সব দিয়ে কিন্তু ফিড বানানো হয়। ওয়াটার অ্যাডেড টু মেক দ্য ভলিউম 150 ml, এই যে কুকড অ্যান্ড স্ট্রেন্ড যে ব্লেন্ডটা সেটার সাথে ওয়াটার অ্যাড করা হয়, কতটা, যাতে ভলিউমটা 150 ml করা হয়, এবং তারপরে সেটা খাওয়ানো হয়। 150 কিলোক্যালোরি প্রডিউস করে আর 50 গ্রাম অফ প্রোটিন দেয়। কি কি প্রোভাইড করছে, 1500 কিলোক্যালোরি এবং তার সাথে সাথে 50 গ্রামস অফ প্রোটিন। কন্টেন্স প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবায়োটিক্স, ঠিক আছে, সরি প্রিবায়োটিক হবে। তাহলে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক দুটোই এই ব্লেন্ডেড ফুড থেকে কিন্তু আমাদের গাট পায়। সেকেন্ড টাইপ অফ ফুড কি না, এলিমেন্টাল অর সেমি এলিমেন্টাল ডায়েট। এলিমেন্টাল ডায়েট কন্টেন্স প্রি ডাইজেস্টেড নিউট্রিয়েন্টস। এলিমেন্টাল ডায়েটটা কি, যার মধ্যে নিউট্রিয়েন্টগুলো প্রি ডাইজেস্ট ফর্মুলাটাতে পাওয়া যায়, ফর্মুলাটা তৈরি হয় প্রি ডাইজেস্টেড ফর্মে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রোটিন অর অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেটটা
প্রি ডাইজেস্টেড ফর্মে পাওয়া যায়, ইজ ইজিলি অ্যাবজর্বড ফর্ম। ঠিক আছে, যাতে পেশেন্ট এই প্রি ডাইজেস্টেড ফর্মুলাগুলোতে কি সুবিধা না পেশেন্টের ডাইজেশন ইজি হয়ে যায়। সেমি এলিমেন্টাল ডায়েট আর পেপটাইড বেসড ফর্মুলা উইথ হাইড্রোলাইজ অর প্রি-ডাইজেস্টেড ফ্যাট like medium chain triglyceride or short chain fatty acid. সেমি এলিমেন্টালটাও প্রি-ডাইজেস্টেড, সেমি এলিমেন্টালও প্রি-ডাইজেস্টেড। কি বলছে না প্রোটিনটা একদম পেপটাইড ফর্মে থাকে, ঠিক আছে, ফ্যাটসগুলো একদম মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড বা এমসিটি ফর্মে থাকে, অথবা শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের ফর্মে থাকে। মানে এলিমেন্টাল ডায়েটের থেকেও আরও বেশি প্রি-ডাইজেস্টেড ফর্ম হলো সেমি এলিমেন্টাল ডায়েট। ঠিক আছে, দে আর বেনিফিশিয়াল ফর পেশেন্ট উইথ আইবিএস অর দোজ উইথ সিভিয়ার ডাইজেস্টিভ ইস্যুস। এই প্রি-ডাইজেস্টেড ফর্ম অফ ফুড কাদেরকে টিউব ফিডিংয়ে দেওয়া হয়? যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা কোনো রকম ডাইজেস্টিভ ইস্যুস আছে, গাট হেলথের কিছু প্রবলেম আছে, গাটের প্রবলেম আছে হয়তো, সেই ক্ষেত্রে তাদেরকে প্রি-ডাইজেস্টেড ফর্মটা দেওয়া হয়, যাতে তাদের নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনটা অনেকটা ইজি হয়ে যায়। এরপর কি বলছে না স্পেশাল ফর্মুলাস ফর হেপাটিক অর রিনাল ডিসঅর্ডার। হেপাটিক ফর্মুলাস আর হাই ইন ব্রাঞ্চ চেন অ্যামিনো অ্যাসিড। হেপাটিক পেশেন্ট বা কিডনি পেশেন্টদের জন্য আলাদা ফর্মুলা হয়, তাদের স্পেশাল ফর্মুলা দিতে হয় তাদের যে ডিজিজ সেই ডিজিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেটা কেমন না ব্রাঞ্চ চেন অ্যামিনো অ্যাসিডটা থাকে লো ইন অ্যারোম্যাটিক অ্যামিনো অ্যাসিড। এদের ক্ষেত্রে এই যে প্রি-ডাইজেস্টেড ফর্মুলাটা, তাদের ব্রাঞ্চ চেন অ্যামিনো অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে আর অ্যারোম্যাটিক অ্যামাইনো অ্যাসিডসের পরিমাণটা কম থাকে। সেইটা হলো তোমার হেপাটিক ফর্মুলা বা লিভার প্রবলেমের পেশেন্টদের জন্য। রিনাল ফেলিয়ার ফর্মুলা কি না ক্যালোরি ডেন্স হবে অ্যান্ড লো ইন পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, যেরকম হেপাটিকের ক্ষেত্রে ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিডটা বেশি লাগে ফর্মুলাতে, সেরকম রিনাল পেশেন্টদের ক্ষেত্রে ক্যালোরি ডেন্স হতে হবে, কিন্তু পটাশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম এইসব মিনারেলসে কম থাকতে হবে। ঠিক আছে, নিউয়ার ফর্মুলাস মে ইনক্লুড গ্লুটামিন অ্যান্ড ফাইবার্স ফর ইন্টেস্টিনাল হেলথ। এখন আরও নতুন নতুন ধরনের ফর্মুলা বেরোচ্ছে এবং তাদের কি কি আছে না অনেক সময় তাদের গ্লুটামিন বা ফাইবার আছে যাতে ইন্টেস্টিনাল হেলথ বেটার হয়, আর অ্যামাইনো অ্যাসিড আছে যেরকম কি না আর্জিনিন, ফিশ অয়েল, যেগুলো কিনা ইমিউনিটিতে হেল্প করে। ঠিক আছে, এবং এই যে ফর্মুলা ফিড যেটা টিউব ফিডের যেই প্রি-ডাইজেস্টেড ফর্মুলা ফিডসগুলো, সেইগুলো কিন্তু পুরোটাই কিউরেট করা হয় বা পুরোটাই কিন্তু ডিজাইন করা হয় পেশেন্টের ডিজিজ এবং কন্ডিশনকে মাথায় রেখে। নেক্সট হচ্ছে কি না ফিডিং মেথডস। এই যে টিউব ফিডিং এর 4টা ডিফারেন্ট সাধারণত মেথড বা টেকনিকে ফলো করা হয়। কি বলছে না কন্টিনিউয়াস মেথড, সেই ক্ষেত্রে কি না ফিড ভায়া ইন অ্যান ইনফিউশন পাম্প অর গ্র্যাভিটি ফ্লো 50 ml per hour। কন্টিনিউয়াস মেথডে কি হচ্ছে না প্রত্যেক আওয়ারে টিউব দিয়ে 50 ml করে ফিড ইন্ট্রোডিউস করা হয় পেশেন্টকে, পার আওয়ার 50 ml। সাইক্লিক মেথডে কি হচ্ছে না হ্যাজ অফ অ্যান্ড অন পিরিয়ড ইন 24 hours, 8 hours অন, 16 hours অফ সাপোজ। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস ফিডিংয়ে কি 24 ঘন্টা 24 hours প্রত্যেক আওয়ারে 50 ml বা 60 ml করে ফিড দেওয়া হচ্ছে। কিন্তু সাইক্লিক মেথডে কি হচ্ছে না কিছু অন পিরিয়ড কিছু অফ পিরিয়ড থাকে, হয়তো কিছু ঘন্টা ফিড দেওয়া হবে, আবার কিছু ঘন্টা ফিড বন্ধ থাকা হবে, আবার কিছু ঘন্টা ফিড দেওয়া হবে।
ঠিক আছে, যেরকম বলছে না 24 ঘন্টার মধ্যে হয়তো 8 ঘন্টা দেওয়া হচ্ছে ফিড, বাকি যে 16 আওয়ার্স সেটা বন্ধ থাকছে। আবার নেক্সট ডেতে আবার 8 আওয়ার্স দেওয়া হচ্ছে, 16 আওয়ার বন্ধ থাকছে। 24 আওয়ার্সকে অন পিরিয়ড এবং অফ পিরিয়ডে ভাগ করা হয়। তারপর কি বলছে, ইন্টারাপ্টেড মেথডস, সেটাতে কি বলছে, রেগুলার পিরিয়ড উইথ ইন্টারাপশনস ইন 24 আওয়ার্স। এই যে সাইক্লিকে কি হচ্ছে না, একটা অন একটা অফ পিরিয়ড, কিন্তু এই ইন্টারাপ্টেড মেথডে কি বলছে না, অন অফ এরকম একটা ইন্টারাপশনে হয়, যেরকম হয়তো 4 আওয়ার্স অন হলো, তারপরে আবার 4 আওয়ার্স অফ হলো, 8 আওয়ার্স হলো, আবার হয়তো 4 আওয়ার্স অন হলো, ঠিক আছে, আবার 4 আওয়ার্স অফ হলো, এরকম অন অফ একটা রিদমে খাওয়ানো হয়, ঠিক আছে, কন্টিনিউয়াসও নয়, আবার পার্টিকুলার ওয়ান টাইম অন ওয়ান টাইম অফও নয়, একবার অন একবার অফ পিরিয়ড, আবার একবার অন পিরিয়ড, আবার তারপরে আবার অফ পিরিয়ড, এইরকম টাইপের একটা ফলো করা হয়। Bolus method, where large volumes are given in short amounts, generally 200 cc in 10 minutes time. Bolus method কি হয় না, খুব কম টাইমের মধ্যে অনেকটা ভলিউম পেশেন্টকে ইন্ট্রোডিউস করা হয়, সাধারণত যেরকম 200 ml এর মতন এতটা অ্যামাউন্ট 10 মিনিটের মধ্যে দেওয়া হয়। এবারে কি বলছে, টিউব ফিডিং ভলিউম সাধারণত সারাদিনে 150 ml পার ডে দেওয়া হচ্ছে, যার 150 কিলো ক্যালোরি প্রোভাইড করছে, 50 গ্রামস অফ প্রোটিন প্রোভাইড করছে। এই তো গেল আমাদের এন্টারাল ফিডিং, ঠিক আছে। এরপর আমরা পড়ব নাকি না সেকেন্ড টাইপ অফ স্পেশাল ফিডিং, সেটা হলো কি না প্যারেন্টারাল ফিডিং। এই প্যারেন্টারাল ফিডিংটা কি না, স্টেরাইল নিউট্রিয়েন্ট ডেন্স solution is infused intravenously bypassing the digestive tract। কি বলছে, স্টেরাইল নিউট্রিয়েন্ট ডেন্স সলিউশন, ঠিক আছে, যখন স্টেরাইল নিউট্রিয়েন্ট ডেন্স একটা সলিউশন বডিতে দেওয়া হচ্ছে ইন্টারভেনাসলি, গাটকে বাইপাস করে, বাইপাসিং দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্টকে বাদ দিয়ে পুরোপুরি বাইপাস করে যখন ভেন দিয়ে স্টেরাইল নিউট্রিয়েন্ট পাঠানো হয় বডিতে, তখন সেই টাইপ অফ ফিডিংটাকে বলে প্যারেন্টারাল ফিডিং। এই ক্ষেত্রে জিআই ট্র্যাক্টটাকে কোনোভাবে ইউজ করা হয় না। ইউজড ইন সিভিয়ার ম্যালনারিশ পেশেন্ট, জিআই ডিসফাংশন, পোস্ট সার্জারি, আইসিইউ পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, এইডস পেশেন্ট। মানে কি বলছে, যেই সব পেশেন্টের জিআই ট্র্যাক্ট খুব বাজেভাবে হ্যাম্পার্ড বা খুব বাজেভাবে ডিসফাংশনিং, কোনোভাবেই জিআই ট্র্যাক্টকে হেলদিভাবে ইউজ করা যাবে না টিউব ফিডিং দিয়েও, সেই সব পেশেন্টদেরকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টটা পুরোটাকেই বাইপাস করে ভেন দিয়ে যখন নিউট্রিয়েন্ট ডেন্স সলিউশন বডিতে পাঠানো হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু কোনো খাবার পাঠানো হয় না, ঠিক আছে, এই ক্ষেত্রে কি পাঠানো হয় না, এই যে লেখা আছে নিউট্রিয়েন্ট ডেন্স সলিউশন, মানে এটা একটা সলিউশন যেটার মধ্যে নিউট্রিয়েন্টটা তোমার প্রিডাইজেস্টেড বা ব্রোকেন ডাউন ফর্মে অলরেডি দেওয়া আছে, সেরকম একটা সলিউশন ভেন দিয়ে পাস করানো হয়, ঠিক আছে, এবং সেই টাইমে সেই ফিডিং টাইপটাকে বলে প্যারেন্টারাল ফিডিং। টাইপস কি আছে, একটা হলো পেরিফেরাল প্যারেন্টারাল ফিডিং, একটা হলো টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন, ঠিক আছে, মানে পিপিএন বলে, আর নেক্সটটাকে বলে টিপিএন। এই পেরিফেরাল প্যারেন্টাল নিউট্রিশনটা কি, ফর শর্ট টার্ম লেসার দ্যান 10 days, ঠিক আছে, থ্রু পেরিফেরাল ভেন দিয়ে পাস খাবার নিউট্রিয়েন্ট সলিউশনটাকে দেওয়া হয়। আবার বারবার বলছি, এক্ষেত্রে কোনো খাবার ইন দ্য সেন্স ফুড দেওয়া হয় না, নিউট্রিয়েন্টের একটা সলিউশন দেওয়া হয়, সলিউশন যার মধ্যে প্রি ফর্মুলেটেড নিউট্রিয়েন্ট থাকে, ঠিক আছে।
এরপর এই ppn does not meet all nutritional requirement as provide only 1000 to 150 kilocalorie per day। ঠিক আছে, এই ppnটা খুব শর্ট টাইমের জন্য দেওয়া হচ্ছে এবং এইটা কোন দিক দিয়ে পাস করানো হয়, এই ক্ষেত্রে পেরিফেরাল ভেনটা ইউজ করা হয়। ঠিক আছে, এবং এটা সবসময় সব নিউট্রিয়েন্ট মিট করতে পারে না। সেকেন্ড টাইপ হলো টিপিএন বা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, ইউজ ফর লং টার্ম all nutrient essential for proper homeostasis and growth made intravenously। এই টোটাল প্যারেন্টাল নিউট্রিশনের যে ফর্মুলেটেড নিউট্রিয়েন্ট সলিউশনগুলো, সেইগুলো প্রপার নিউট্রিয়েন্ট যেগুলো এসেনশিয়াল ফর ফুড ফর হেলথ, সেইগুলো প্রপার হোমিওস্ট্যাটিক এবং গ্রোথ মিট করার প্রপার রিকোয়ারমেন্টসে থাকে। ক্যান্সার পেশেন্ট মোস্টলি রিসিভ টিপিএন। টিপিএনের সব থেকে বেশি কী ধরনের পেশেন্ট টিপিএন পায়, সেটা হলো ক্যান্সার পেশেন্টস। তারপর কি বলছে, প্রি অপারেটিভ অর পোস্ট অপারেটিভ কেয়ারে ফর সেভিয়ার ম্যালনারিশ, যেই সব পেশেন্ট খুব সিভিয়ারলি ম্যালনারিশ এবং যাদের জিআই ট্র্যাক্ট ডিসফাংশনাল, সেই সব পেশেন্টের প্রি এবং পোস্ট অপারেশনেও এই টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া হয়। ডিউরিং রেনাল ফেলিয়ার, কারো যদি রেনাল ফেলিয়ার হয়, রেসপিরেটরি ফেলিয়ার হয় বা এডস, এইসব ডিজিজগুলোর ক্ষেত্রেও টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া হয়। এবারে দেখো, আমরা এখানে আবার পিকটোরিয়াল ফর্মটাতে দেখে নিই। আমরা একটু আগে রাইট সাইডের যে এন্টারাল নিউট্রিশন, সেইটা কোথায় কেমনভাবে যায় সেটা দেখেছিলাম থ্রু পিকচার। আমরা এরপর প্যারেন্টারাল পার্টটা দেখব। দেখো, প্যারেন্টাল নিউট্রিশন কি বলছে, ফিডিং ইন্টারভেনাসলি বাইপাসিং দ্য ইউজুয়াল প্রসেস অফ ইটিং অ্যান্ড ডাইজেশন। ঠিক আছে, মানে জিআই ট্র্যাক্টটাকে পুরোটাই বাইপাস করে, ইন্টারভেনাস মানে থ্রু ভেন যখন খাওয়ানো হচ্ছে। ঠিক আছে, এর দুটো টাইপ আছে, একটা হলো পিপিএন, একটা হলো টিপিএন। ঠিক আছে, এই পিপিএনটা হলো কি না, ফিডিং থ্রু টিপিএন হলো ফিডিং, একটা হচ্ছে ফিডিং থ্রু সেন্ট্রাল ভেন। এই সেন্ট্রাল ভেন দিয়ে যখন হচ্ছে তখন সেটা টিপিএন, আর যখন থ্রু পেরিফেরাল ভেন দিয়ে হচ্ছে সেটা হলো পিপিএন, মানে পেরিফেরাল প্যারেন্টাল নিউট্রিশন। দেখো, পেরিফেরাল ভেন মানে তোমার হাতের কাছে বা আউটার বডির যেই পেরিফেরালে যেই ভেন্সগুলো থাকে সেটা হলো পেরিফেরাল ভেন, আর সেন্ট্রাল ভেন হলো তোমার নেকের কাছে, সাধারণত জুগুলার ভেন টাইপের ভেন যেগুলো, সেইটা দিয়ে যখন খাবার পাস হয় সেটা হলো টিপিএন। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি টিপিএন এর কম্পোজিশন কি কি। ঠিক আছে, পিপিএন তো আমরা দেখলাম শর্ট টার্মের জন্য 150 ml 150 বলছে 1500 ml 1500 কিলোক্যালোরি প্রডিউস হয়। এবারে আমরা টিপিএন এর কম্পোজিশনটা দেখব। ইট ইজ গিভেন 100 ml per hour for 24 hours, তাই জন্য 2400 ml per hour পার ডে এর ইনটেক হয়। ঠিক আছে, প্রত্যেক ঘন্টাতে 100 ml per hour ইন্টারভেনাস ফিডিং যায়, তাহলে 24 আওয়ার্সে যায় কি 2400 ml per day। গ্লুকোজ কত থাকে না, এতে এই ফর্মুলাগুলোতে গ্লুকোজ থাকে 100 গ্রাম পার ডে মিনিমাম। ঠিক আছে, সাধারণত তোমার যদি অলমোস্ট 2400 ml এর পাওয়া যায় 240 গ্রাম অফ ডেক্সট্রোজ, যেটা কিনা 816 কিলো ক্যালোরি প্রোভাইড করছে। ঠিক আছে, তাহলে আমরা গ্লুকোজ থেকে কত কিলো ক্যালোরি পাচ্ছি না 816 কিলো ক্যালোরিজ।
অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি বলছে, অ্যাভেলেবেল ইন কনসেন্ট্রেশন, ডিফারেন্ট কনসেন্ট্রেশনে পাওয়া যায়, 3.5, 5.5, 7.5, 8.5, 10, 11, 15% অ্যামাইনো অ্যাসিড ফর্মুলাতে পাওয়া যায়। এই ক্ষেত্রেও দেখো, যদি মোটামুটি 10% অ্যামাইনো অ্যাসিডের 80 গ্রাম সারাদিনে পায়, তো সেই ক্ষেত্রে 320 কিলো ক্যালোরি পাচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে। এরপর কি না, এমালসিফাইড ফ্যাট 50 গ্রামসের বেশি পায়, অলমোস্ট কত ক্যালোরি, 800 কিলো ক্যালোরি পায়। ভিটামিনস তার সাথে সাথে কি না, ভিটামিনস পায়, ভিটামিন B12 থাকে ফর্মুলাতে, ফলিক অ্যাসিড থাকে, পটাশিয়াম থাকে, ইলেকট্রোলাইটসে সোডিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম থাকে, ক্লোরিন থাকে, ম্যাগনেসিয়াম থাকে। ট্রেস এলিমেন্টসে থাকে কি, জিঙ্ক, কপার, ক্রোমিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম এবং ওয়াটার। তাহলে ভিটামিনসের ক্ষেত্রে B12, ফলিক অ্যাসিড, ভিটামিন কে, এগুলো থাকছে। তারপরে ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো যেগুলো ইলেকট্রোলাইট ব্যালেন্স হেল্প করে। তার সাথে সাথে কিছু কিছু ট্রেস এলিমেন্ট যেগুলো আমাদের বডির নিউট্রিশনাল রিকোয়ারমেন্টসে খুব ইম্পর্টেন্ট, যেরকম জিঙ্ক, কপার, ক্রোমিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম, তার সাথে সাথে থাকে কি না, ওয়াটার। তাহলে টিপিএনে কি কি থাকছে, গ্লুকোজ থাকছে, অ্যামাইনো অ্যাসিড থাকছে, এমালসিফাইড ফ্যাট থাকছে, ভিটামিনস থাকছে, ইলেকট্রোলাইট, ট্রেস এলিমেন্টস এবং ওয়াটার। TPN is also used as vehicle for drug delivery. TPN দিয়ে শুধু যে নিউট্রিশন দেওয়া হয় বা নিউট্রিয়েন্ট সলিউশনটা দেওয়া হয় তা নয়, এই যে জুগুলার ভেনে যে TPN করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা দিয়ে অনেক সময় মেডিসিনস বা ড্রাগসও দেওয়া হয়। টোটাল এনার্জি given in TPN solution is around 1936 kilocalorie per day. এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে 2400 মিলিলিটার পার ডে TPN যখন ইনটেক করা হয়, তখন যে কিলো ক্যালোরি আমরা এনার্জি পাই সেটা হলো 1936 কিলো ক্যালোরি পার ডে, যেটার মধ্যে 1816 কিলো ক্যালোরি পাই গ্লুকোজ থেকে, 320 কিলো ক্যালোরিজ পাই আমরা অ্যামাইনো অ্যাসিড থেকে, আর 800 কিলো ক্যালোরিজ পাই আমরা ফ্যাট থেকে। The selection of TPN should be determined by parents' tolerance to glucose, amino acid, fat. তাহলে কি বলছে, TPN এর কি ধরনের TPN এর ফর্মুলা ইউজ করব সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে পেশেন্টের কিসের টলারেন্সের উপর, গ্লুকোজ টলারেন্সের উপর। মানে যদি পেশেন্ট ডায়াবেটিক হয় সেই ক্ষেত্রে গ্লুকোজের অ্যামাউন্ট কম থাকবে তার ফর্মুলাতে। অ্যামাইনো অ্যাসিড যদি পেশেন্ট রিনাল বা হেপাটিক হয় সেই অনুযায়ী তার রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্ট কনসেন্ট্রেশনের মধ্যে যেটা প্রেফারেবল সেটা দেওয়া হবে। এবং সেপসিস যদি পেশেন্টের থাকে সেক্ষেত্রে ফ্যাটও কম্পোজিশনে চেঞ্জ হয়। তাই TPN এর কম্পোজিশনটা পুরোটাই নির্ভর করছে পেশেন্টের টলারেন্স নিউট্রিয়েন্টের কি কি সেটার উপর। এরপর কি বলছে না, মনিটরিং অন TPN চলাকালীন কিছু কিছু মনিটরিং করতে হয়, সেইগুলো অবশ্যই দরকার যাতে আমরা বুঝতে পারি পেশেন্ট ঠিকঠাকভাবে নিউট্রিয়েন্ট পাচ্ছে কি না সেটা ডিটারমিন যাতে করতে পারি। সেই মনিটরিংগুলো কি না, ডেলি ওয়েট, প্রত্যেক দিন পেশেন্টের ওয়েট মেজার করা, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট যেরকম স্কিন ফোল্ড, মিড আপ আর্ম সার্কামফারেন্স, এইগুলো। তার সাথে সাথে কি বায়োকেমিক্যাল ইন্ডিকেটার্স যেরকম ইলেকট্রোলাইটস ঠিকঠাক আছে কিনা বডিতে টেস্ট করে বায়োকেমিক্যালি, গ্লুকোজ লেভেল টেস্ট করা, ক্রিয়েটিনিন লেভেল টেস্ট করা, হেমোগ্লোবিন, অ্যাসিড বেস ব্যালেন্স বা পিএইচ ব্যালেন্স এগুলো মেনটেন আছে কিনা, এই মনিটরিংগুলো কিন্তু একটা TPN পেশেন্টের দরকার হয়। এরপর কি বলছে না, TPN এর ক্ষেত্রে কি কি কমপ্লিকেশনস আসে পেশেন্টের, ঠিক আছে, সেটা হচ্ছে ভিলাস অ্যাট্রফি। আমরা অ্যাট্রফি মানে কি,
ডিগ্রেডেশন, ঠিক আছে, কোনো কিছু যদি ডিগ্রেড করে সেটাকে বলা হয় অ্যাট্রফি। তো টিপিএন এর ক্ষেত্রে কি হয়, আমরা জিআই ট্র্যাক্টটাকে পুরোভাবেই বাইপাস করে দিই, জিআই ট্র্যাক্ট অ্যাক্টিভ থাকে না, যার ফলে এন্টারাল ফিটিংয়ে যেরকম তোমার জিআই ট্র্যাক্ট হেলদি অবস্থায় থাকে ইউজ হওয়ার জন্য, প্যারেন্টারাল ফিডিংয়ে কিন্তু জিআই ট্র্যাক্ট ইউজ না হওয়ার কারণে ভিলাইগুলো রাপচার করে, ভিলাইগুলো আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ভিলাইগুলো সেগুলো কিন্তু সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার দিকে যায়, ঠিক আছে, তাদের স্ট্রাকচারাল একটা ডিগ্রেডেশন হয় যেটাকে বলে ভিলাস অ্যাট্রফি, ঠিক আছে। সেকেন্ড কি বলছে না, ইনফেকশনস হতে পারে, ইনফেকশনস কি বলছে, ইয়ের ইম্বোলিজম হতে পারে, সেপসিস হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, ক্যাথেটার রিলেটেড কার্ডিয়াক অ্যারিথমিয়াস হতে পারে, এইগুলো এই ধরনের ইনফেকশনসও কিন্তু হতে পারে, কারণ ভেন দিয়ে নিউট্রিয়েন্ট দেওয়া হয়। তার সাথে কি বলছে না, মেটাবলিক ইস্যুস হতে পারে, কারণ যেহেতু এটা প্রি ফর্মুলেটেড ফুড এবং খুব বেশি মনিটরিং করতে হয়, সেই ক্ষেত্রে খুব বেশি রেস্ট্রিকটিভলি ডায়েটটা দিতে হয়, সেই ক্ষেত্রে এর মেটাবলিক ইস্যুস হতে পারে, যেরকম হাইপারগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে পেশেন্টের বেশি গ্লুকোজের জন্য, অ্যাজোটেমিয়া হতে পারে, ভিটামিন মিনারেল ইমব্যালেন্স হতে পারে, নিউট্রিশনাল ইস্যুতে কি হয়, মেটাবলিজম ইস্যুর সাথে সাথে নিউট্রিশনাল ইস্যুও হতে পারে, ফ্যাটি লিভার হয়ে যেতে পারে পেশেন্টের এক্সেসিভ ফ্যাটের জন্য, ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হয়ে যেতে পারে পেশেন্টের, কারণ কি না ওয়াটার বা ইলেকট্রোলাইট প্রপারলি যদি কম বেশি যাওয়া হয়, তো সবসময় এই কমপ্লিকেশনসগুলো কিন্তু টোটাল প্যারেন্টাল নিউট্রিশন বা টিপিএনে আমরা দেখতে পারি। তাই কি বলছে একটা খুব ইম্পর্টেন্ট কথা, টিপিএন ইজ গিভেন টু অল পেশেন্টস হু ক্যানট ইট, শুড নট ইট, উইল নট ইট অ্যান্ড ক্যানট ইট থ্রু। তাহলে টিপিএন কাদেরকে দেওয়া হয়, যারা ক্যানট ইট, যারা খেতে পারে না, শুড নট ইট, যাদের খাওয়া উচিত না বা যাদের জিআই ট্র্যাক্টকে ইউজ করা উচিত না, উইল নট ইট মানে যারা খেতে চাইছে না, আর ক্যানট ইট ইনাফ, যাদের ওরাল ফিডিংয়ে শরীরের নিউট্রিয়েন্ট পূর্তি হচ্ছে না, তাদেরকে টিপিএন দেওয়া হয়, ঠিক আছে। এরপর কি দেখো, আমরা আরেকটা পয়েন্ট পড়বো, সেটা হলো আমরা দু ধরনের ফিডিং দেখলাম, এন্টারাল ফিডিং এবং প্যারেন্টাল ফিডিং। এবারে সেই দুটো ফিডিংই কোনোটাই কিন্তু নর্মাল খাওয়া বা নর্মাল ডায়েট নয়, তাই এই দুটো ফিডিংয়ের পরে যখন আস্তে আস্তে বডি রিকভার করে এবং নর্মাল ফিডিংটাকে দেওয়া হয়, তখন একটা পেশেন্টের মধ্যে একটা সিনড্রোম দেখা যায় বা কমপ্লেক্সিটি দেখা যায়, যেটাকে কি বলছে, রিফিডিং সিনড্রোম। এই রিফিডিং সিনড্রোমটা কি আমরা তাহলে এখন পড়ব, ঠিক আছে। রিফিডিং সিনড্রোম ইজ potentially life-threatening condition that occurs when nutrition is introduced too quickly to the person who has been malnourished or starved for a long time. তাহলে কি না, প্যারেন্টাল ফিডিং বলো বা এন্টারাল ফিডিং, যেই ক্ষেত্রে অ্যাক্টিভ খাওয়া দাওয়া পেশেন্ট করছে না, তখন সেই পেশেন্টদের হঠাৎ করে যদি খাবার দেওয়া হয় মুখ দিয়ে খেতে, সেই ক্ষেত্রে একটা খুব লাইফ থ্রেটনিং একটা কন্ডিশন তাদের মধ্যে দেখা যায়, সেটা হলো রিফিডিং সিনড্রোম বলে সেটাকে, ঠিক আছে, সেটাকে বলে কি রিফিডিং সিনড্রোম। When a severely malnourished person start eating again, especially carbohydrate, their insulin level increases, ঠিক আছে, causes rapid shift of electrolyte, especially phosphorus, from blood to cells, ঠিক আছে। এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, ইনসুলিন বেড়ে যেতে পারে, ফ্যাট ইনডিজেশনস হতে পারে, ঠিক আছে। কি বলছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কেমন হয়, হাইপোফসফেটেমিয়া হতে পারে, মানে লো পটাশিয়াম, উইচ ইজ মোস্ট ক্রিটিক্যাল, পটাশিয়াম বলছে, হাইপোফসফেটেমিয়াতে লো ফসফেট হয়ে যায়, যেটা সব থেকে বেশি ক্রিটিক্যাল, এবং এইটার জন্য কিন্তু লাইফ থ্রেটনিংও
প্রবলেম হতে পারে। তারপরে কি হতে পারে না হাইপোক্যালেমিয়া, যেখানে পটাশিয়ামের কমতি হয়ে যায়, হাইপোম্যাগনেসিমিয়া যেখানে ম্যাগনেসিয়ামের কমতি হয়, ঠিক আছে। তারপরে থায়ামিন ডেফিসিয়েন্সি হতে পারে, সোডিয়াম অ্যান্ড ফ্লুইড ইমব্যালেন্স হতে পারে, ঠিক আছে। তো কি হতে পারে হাইপোফসফেটেমিয়া, যেটা সব থেকে ক্রিটিক্যাল, যেখানে ফসফেট কমে যায় ফট করে বডিতে, হাইপোক্যালেমিয়া হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে, থায়ামিন ডেফিসিয়েন্সি হতে পারে, সোডিয়াম বা ইলেকট্রোলাইট ফ্লুইড যেটা সেটার ইমব্যালেন্স হতে পারে। এগুলো কিন্তু সবই রিফিডিং সিনড্রোমে দেখা যায়। তার সাথে সাথে কি কমপ্লেক্সিটিস হতে পারে যার জন্য এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যায়, সেটা হলো কার্ডিয়াক কমপ্লিকেশনস হয়, ঠিক আছে। এইসব রিফিডিং সিনড্রোমে কি দেখা যায়, কার্ডিয়াক কমপ্লিকেশন হয়। লো ইলেকট্রোলাইট লেভেলস মে রেজাল্ট ইন কার্ডিয়াক ডিকম্পেনসেশন অর অ্যারিথমাইসিস, ঠিক আছে। তো কার্ডিয়াক কমপ্লিকেশনস দেখা যায় এই ইমব্যালেন্স ইলেকট্রোলাইটের জন্য। তার সাথে সাথে কি হয় না রেসপিরেটরি ফেলিয়ার হয়। সিভিয়ার ইমব্যালেন্স ক্যান উইকেন রেসপিরেটরি মাসল, ইনক্রিজিং দ্য চান্স অফ ফেলিয়ার, ঠিক আছে। রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে কারণ হঠাৎ করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে মাসেলসগুলো, রেসপিরেটরি মাসেলসগুলো কিন্তু উইক হয়ে যেতে পারে। থার্ড প্রবলেম কি না নিউরোলজিক্যাল ইস্যুস হতে পারে। সিমটমস লাইক উইকনেস, কনফিউশন, সিজার মে অ্যারাইজ ডিউ টু ইলেকট্রোলাইট শিফট অর থায়ামিন ডেফিসিয়েন্সি। থায়ামিন ডেফিসিয়েন্সি বা ইলেকট্রোলাইট শিফটের জন্য নিউরোলজিক্যাল প্রবলেমস যেরকম উইকনেস, কনফিউশন, সিজার এগুলো কিন্তু পেশেন্টের মধ্যে হয়ে যেতে পারে। ফ্লুইড ওভারলোড হতে পারে। কি হতে পারে এক্সেসিভ ফ্লুইড ইনটেক ডিউরিং রিফিডিং ক্যান লিড টু কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। এক্সেসিভ ফ্লুইড ইনটেক যদি সঙ্গে হঠাৎ করে হয়ে যায় রিফিডিংয়ের সময়, সেই ক্ষেত্রে কিন্তু কনজেস্টিভ হার্ট ফেলিয়ার পেশেন্টের হতে পারে, এবং এইগুলো কিন্তু সবই ফেটাল কন্ডিশন হতে পারে। তার জন্য তারপরে কি বলছে মেটাবলিক কমপ্লিকেশনস হতে পারে কি না ইন আনস্টেবল পেশেন্ট পুয়ার টিস্যু পারফিউশন ক্যান প্রিভেন্ট নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন, potentially worsening sepsis and metabolic issues. আনস্টেবল পেশেন্ট যাদের টিস্যু পারফিউশনগুলো বা টিস্যু দিয়ে ঠিকঠাকভাবে নিউট্রিয়েন্ট যাওয়া আসার প্রসেসটা যাদের হ্যাম্পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হতে পারে না নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন ঠিক করে বডি নিউট্রিয়েন্ট ইউটিলাইজ করতে পারে না, পোটেনশিয়ালি সেপসিসটা আরও বেশি বেড়ে যায় বডিতে সেপসিস, এবং মেটাবলিক ইস্যুস আসতে পারে। এইগুলো সবকটা কিন্তু ফেটাল কন্ডিশনস যেগুলো রিফিডিংয়ের সময় হতে পারে, এবং তার জন্য কি বলছে টু মিটিগেট দিস রিস্ক, এই রিস্কগুলো কমানোর জন্য ইলেকট্রোলাইট শুড বি মনিটর্ড অ্যান্ড সাপ্লিমেন্টেড অ্যাজ নিডেড। তাহলে কি বলছে না এই ক্ষেত্রে সবথেকে বেশি প্রবলেম হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। সেই জন্যে এই রিস্কটাকে কমানোর জন্যে সবসময় ইলেকট্রোলাইটটা দেওয়ার আগে সবসময় বডি ইলেকট্রোলাইট মনিটর করতে হবে, এবং সেই অনুযায়ী সাপ্লিমেন্ট দিতে হবে। ফিডিং শুড স্টার্ট অ্যাট 20 to 30 কিলোক্যালোরি পার কেজি অ্যান্ড থায়ামিন শুড বি গিভেন, ঠিক আছে। তাহলে খুব কম অ্যামাউন্টে ফিডিংটা স্টার্ট করতে হবে রিফিডিংটা, যাতে রিফিডিং সিনড্রোমটা না দেখা দেয়। সেটা হলো অলমোস্ট 20 to 30 কিলোক্যালোরি পার কেজির অ্যামাউন্টে দিতে হবে, এবং তার সাথে কি দিতে হবে না থায়ামিনটাকে কিন্তু রিফিডিং ডায়েটে দিতে হবে। তাহলে আমরা আজকে স্পেশাল ফিডিং টাইপস কি হয়, দু ধরনের এন্টেরাল এবং প্যারেন্টারাল নিউট্রিশন, এবং তার সাথে সাথে তার কি কম্পোজিশন, তার কি রিকোয়ারমেন্টস, কত ক্যালোরি সে পাচ্ছে সেটা আমরা পড়লাম। তার সাথে সাথে কি পড়লাম আমরা আজকে না রিফিডিং সিনড্রোম কি। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো লেগেছে। আজকে এই চ্যাপ্টারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি চ্যাপ্টারটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।